हेलो स्टूडेंट्स, वेलकम टू द शिक्षालय, द टीचर्स টিউটোরিয়াল হোম। আজকে আমি তোমাদের জন্য স্পর্শক অবিলম্বের পার্ট 4 নিয়ে এসেছি। পার্ট 3 ভিডিওটা নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কি কি ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষাতে আসতে চলেছে। পার্ট 4 এ আজকে আমরা আরো ভালো ভালো ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য নিয়ে এসেছি। এই অঙ্কগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে। অঙ্কগুলো কিন্তু পরীক্ষা ওরিয়েন্টেড এবং পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। যেভাবে তোমাদেরকে আমি আগের পার্ট 3তে স্পর্শক অবিলম্বের অঙ্ক শিখিয়ে দিয়েছি, এরপরে মনে তো হয় না যে তোমরা কোনো স্পর্শকের অঙ্কে আটকে যাবে। তো যারা যারা ওই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য বলছি, তারা অবশ্যই ওই 3টে ভিডিও দেখে নেবে এবং তারপরে এই পার্ট 4 তোমরা দেখতে এসো, তাহলে তোমাদের জন্য খুবই ভালো লাগবে। আর যদি তোমাদের স্পর্শক অবিলম্বের অল্প একটু ধারণা আছে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটা প্রথমে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। বাট আমি রেকমেন্ড করব তোমরা আগের 3টে পার্টও অবশ্যই দেখবে। আর হ্যাঁ, যাদের ডেরিভেটিভের প্রবলেম আছে তারা অবশ্যই ফার্স্টে আগে ডেরিভেটিভের ভিডিওসগুলো দেখে নেবে, তারপরে তোমরা ডেরিভেটিভের প্রয়োগের ভিডিওগুলো দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আচ্ছা, যাই হোক, তো দেরি না করে চলো শুরু করি আমাদের আজকের ফার্স্ট অঙ্ক। লেটস বিগিন। চলো দেখো, তোমাদের প্রথম প্রশ্নে কি দেওয়া আছে, y ইকুয়ালস টু এক্স সাইন আলফা প্লাস এ সেক আলফা সরল রেখা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বৃত্তে স্পর্শক হলে দেখাও যে কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় এসছে আর এরকম অঙ্কই পরীক্ষাতে আসবে। সোজা, বাট যারা জানে না কিভাবে করতে হয় তাদের জন্য কঠিন। আচ্ছা, প্রথমে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এবার সরলরেখার সমীকরণ দেখে তোমরা চিনতে তো পারো, সরলরেখার সমীকরণে চলরাশিগুলির পাওয়ার কত থাকে? পাওয়ার থাকে 1, আদারওয়াইজ কিন্তু সেটা সরলরেখার সমীকরণ হবে না। তো এখানে এক্স আর ওয়াই এর পাওয়ার দেখো 1 আছে, তাহলে এটা সরলরেখার সমীকরণ। আর এটা তো বৃত্তের সমীকরণ, সবাই চিনে গেছো। এইবার এই বৃত্তের একটি স্পর্শ প্রমাণিত করতে হবে আমাদেরকে এই সরলরেখাকে। তারপরে আমাদের সেই ব্যাপারটাকে হাতে নিয়ে কি করতে হবে, এই cos স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। তো আমরা পার্ট 3 তে শিখেছি কি করে অঙ্ক করতে হয়। আমরা পার্ট 3 তে শিখেছি যে আমরা যে বক্র দেওয়া থাকে, বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, তাকে কি ধরি? তাকে 1 নম্বর সমীকরণ ধরে নিই। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই বৃত্তের সমীকরণকে 1 নম্বর সমীকরণ ধরে নেব। দেখো এখানে আমি ধরলাম 1 নম্বর সমীকরণ, ধরা হলো। এরপরে কি করব, যে সরলরেখার সমীকরণ দেওয়া আছে তাকে ধরে নেব। আর সরলরেখার সমীকরণ ধরার পরে, অর্থাৎ 2 নম্বর সমীকরণ ধরার পরে, না সরি 2 নম্বর সমীকরণ ধরার আগে যদি দেখো সরলরেখার সমীকরণটি সাধারণ আকৃতিতে নেই, তোমরা একটু সাজিয়ে নেবে। তো এখানে সাধারণ আকৃতিতে কিন্তু সাজানো নেই, আমাদেরকে সাজাতে হবে। তো এখানে আমরা ফার্স্টে সমীকরণটা তুললাম, তোলার পরে দেখো আমরা এক্স আর ওয়াই যুক্ত রাশিকে এক সাইডে নিয়ে এসেছি আর ধ্রুবক পদকে আরেক সাইডে লিখে দিয়েছি, এবং তারপরে এখন আমরা এই সমীকরণকে নামকরণ করব 2 নম্বর। দেখো 2 নম্বর দিয়েছি। এখন আমাদের কি কাজ, কি জানো তোমরা? এখন আমাদের কি করতে হয়, এখন আমাদেরকে এখানে এই 1 নং এর উপরিস্থিত একটি বিন্দু আমাদের ধরতে হবে। আমরা অলওয়েজ যে বিন্দু ধরি সেটা হচ্ছে x1, y1। তো এখন আমরা কি লিখবো, ধরি 1 নং বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু x1, y1। দেখো ধরি 1 নং এর উপরে একটি বিন্দু x1, y1 লিখে দিয়েছি। আর ধরার সাথে সাথে আমাদের কি করতে হয়, বিন্দু ধরার সাথে সাথে আমাদেরকে ওই বিন্দু দিয়ে ওই বক্রকে সিদ্ধ করে 3 নম্বর সমীকরণ দিতে হয়। দেখো এখানে আমরা বিন্দু দিয়ে সিদ্ধ করে 3 নম্বর সমীকরণ দিয়ে দিয়েছি। এখন আমাদের কাজ, প্রশ্নে কি দিয়েছে, স্পর্শক না অবিলম্ব? প্রশ্নে দিয়েছে স্পর্শক, যেমন প্রশ্নে দেওয়া থাকবে সেই হিসাবে আমরা কাজ করব। তো যেহেতু স্পর্শক দেওয়া আছে, আমাদের কি বের করতে হয়, আমাদেরকে ডিওয়াই ডিএক্স বের করতে হয়। অর্থাৎ আমরা পুরো বক্র সমীকরণকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি। তো এখন আমরা কি লিখবো, 1 নং এর উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তো অবকলন করতে তো তোমরা সবাই জানো। দেখো এখানে ফার্স্টে আমরা অবকলন করলাম, তারপরে আমরা ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি -x/y। এখন আমরা কি করব, এখন আমরা x1, y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা বের করব। দেখো কি লিখবে, সুতরাং x1, y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা কি করে বের করে, ডিওয়াই ডিএক্স থার্ড ব্র্যাকেট দিয়ে সাবস্ক্রিপ্টে x1, y1 দিয়ে আমরা কি করব, -x/y এর জায়গায় হয়ে যাবে -x1/y1, হয়ে গেল এটুকু। এরপরে আমাদের লাস্টে যেটা আমরা নর্মালি যে স্টেপ করি, এটা কিন্তু তোমাদের আগে আমি দেখিয়ে দিয়েছি, এইভাবেই কিন্তু করতে হবে। তো এখন আমরা কি করব, x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করব।
চলো দেখো x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বলে তোমরা জানো কি করে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হয়। আমি এইখানে বুঝিয়ে দেবো না, তার কারণ আমি পার্ট 1 এবং পার্ট 2 তে খুব সুন্দর করে ধীরে ধীরে বুঝিয়ে দিয়েছি কি করে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হয়। এখানে আমি কিন্তু এটা বোঝাবো না, তো আমি শুধু দিয়ে দিলাম। দেখো এইভাবে প্রত্যেকটি লাইন বাই লাইন করবে, আর এখানে 3 নং এর সাহায্যে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, a স্কয়ার পেয়ে যাচ্ছি। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এইবার যেহেতু আমাদেরকে ওই 2 নম্বর সরলরেখাকে স্পর্শক দেখাতে হবে, কার? আমাদের প্রদত্ত বৃত্তের। তো আমরা কি করব, আমরা ধরে নেব যে এই 2 নম্বর সরলরেখা যদি x1, y1 বিন্দুতেই বৃত্তকে স্পর্শ করে তাহলে কি হবে। এবার দেখো, যেহেতু x1, y1 বিন্দুতে আমরা একটা স্পর্শকের সমীকরণ কি করেছি, বের করেছি, আর এখন আমরা ধরতে চলেছি যে 2 নম্বর সরলরেখাও বৃত্তকে x1, y1 বিন্দুতে কি করে, স্পর্শ করে। তার মানে আমি তো আগেও বলে দিয়েছিলাম, যেহেতু একটি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা যায়, তাই বৃত্তকে যদি x1, y1 বিন্দুতে 2 নং সরলরেখাও স্পর্শ করে থাকে, তাহলে আমাদের প্রাপ্ত যে স্পর্শকের সমীকরণ যাকে আমরা 4 নম্বর দিয়েছি, আর আমাদের প্রশ্নে যে দেওয়া সমীকরণ যাকে আমরা 2 নম্বর দিয়েছি, সেই 4 নম্বর আর 2 নম্বর সরলরেখা কি হয়ে যাবে, অভিন্ন হয়ে যাবে। দেখো কি লিখেছি, প্রশ্নানুসারে 2 ও 4 নং সরলরেখা অভিন্ন যদি 2 নং সরলরেখা x1, y1 বিন্দুতে কি হয়ে যায়, স্পর্শক হয়ে যায়। তাহলে আমরা এখন অভিন্নতার সূত্র কি করব, প্রয়োগ করব। তোমরা সবাই জানো তো অভিন্নতার সূত্র কিভাবে প্রয়োগ করতে হয়। কি করতে হয়, দুটো সরলরেখার x এর সহগ বাই x এর সহগ অর্থাৎ x এর সহগের অনুপাত ইকুয়ালস টু দিয়ে y এর সহগের অনুপাত, তারপরে ইকুয়ালস টু সাইন দিয়ে ধ্রুবক পদের অনুপাত। দেখো এখানে ফার্স্টে আমরা কি করলাম, এই তিনটে অনুপাত ইকুয়ালস টু সাইন দিয়ে লিখলাম। এখন আমরা কি করব, এখন আমরা এক একটি ভগ্নাংশের সাথে কম্পেয়ার করে এখান থেকে x1 দেন ওর পরে y1 এর ভ্যালু বের করব। তো এখানে আমরা ফার্স্ট এবং থার্ড ভগ্নাংশ দুটো যদি কম্পেয়ার করি, তাহলে এখান থেকে আমরা x1 এর ভ্যালু পেয়ে যাচ্ছি মাইনাস a সাইন আলফা বাই সেক আলফা, সেখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ মাইনাস a সাইন আলফা কস আলফা। ক্লিয়ার? আর আমরা যদি এখন সেকেন্ড ভগ্নাংশের সাথে থার্ড ভগ্নাংশের কম্পেয়ার করি, ভেরি ইজি এটা। এখান থেকে y1 এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি, y1 এর ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা মাইনাস a কস আলফা। এটুকু অব্দি ক্লিয়ার? যেহেতু তোমরা পার্ট 3 করেছো, সেখানে আমি কি বলেছিলাম যে x1 আর y1 এর মান বেরিয়ে যাওয়ার পরে তোমরা কি করবে, তোমরা যে 3 নং সরলরেখা সিদ্ধ করে রেখেছিলে x1, y1 বিন্দু দিয়ে, সেখানে তোমরা x1 আর y1 এর ভ্যালু বসিয়ে দেবে। সেখান থেকেই তোমরা কিন্তু ওই প্রদত্ত ওই প্রশ্নে যে আমাদের শর্ত চেয়েছে, যেটা প্রমাণ করতে বলেছে, সেটা পেয়ে যাবে খুব সহজে। তো এখন আমরা কি করব, এখন আমরা লিখব 3 নং এ x1 এবং y1 এর মান বসিয়ে পাই। তো দেখো এখানে আমি 3 নং এ x1 এর জায়গায় মান বসিয়ে দিলাম, y1 এর জায়গায় মান বসিয়ে দিলাম। তারপর সিম্পল ক্যালকুলেশন করে তোমাদের কি করতে হবে, এইভাবেই তোমরা cos স্কয়ার আলফা ইকুয়ালস টু কি পেয়ে যাচ্ছ, 1 পেয়ে যাচ্ছ। দেখো আমি প্রত্যেকটি লাইন এখানে করে দিয়েছি। তোমরা যদি বুঝতে না পারো ভিডিওটিকে পজ করে প্রত্যেকটি লাইন ভালো করে দেখে নেবে। আমি কিন্তু প্রত্যেকটি লাইন করে দিয়েছি যাতে সবাই বুঝতে পারো। কাঁচা হোক পাকা হোক সবাই বুঝতে পারবে। মানে তোমাদের কথাই বলছি, যদি তোমরা পাকা স্টুডেন্ট হও তাহলে তো বুঝতে পারবি, আর তোমরা যদি কাঁচা স্টুডেন্ট হও তাহলেও বুঝতে পারবে, কারণ তোমাদের জন্যই তো ভিডিও বানাচ্ছি না। আচ্ছা, এটুকু তো বুঝতে পারলে। তাহলে এটা গেল তোমাদের একটা অঙ্ক, যেটা আমরা পার্ট 3 তে শিখেছিলাম, তারই প্রতিরূপ বলতে পারো, কিন্তু একটু আলাদা, একটু আলাদা। আর বাকি সম্পূর্ণটা কি ছিল, বাকি সম্পূর্ণটাই সেম ছিল। আজকে আমরা এখন যে আমরা দ্বিতীয় অঙ্ক থেকে স্টার্ট করতে চলেছি, এখন দ্বিতীয় অঙ্কটা একটু ডিফারেন্ট। আমাদের ফার্স্ট অঙ্কের সাথে কিন্তু এর কোনো মিল নেই, বাট খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এই অঙ্কের বুদ্ধি তোমাদের নেক্সট আর একটা অঙ্ক যখন আমি করাবো সেখানেও কি হবে, কাজে লেগে যাবে। তো দেখো এখানে কি লিখেছে, দেখাও যে আমাদের কোয়েশ্চেন নাম্বার 2, দেখাও যে x কিউব মাইনাস 3xy স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 এবং y কিউব মাইনাস 3x স্কোয়ার y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 বক্র দুটি পরস্পরকে কি করে, লম্বভাবে ছেদ করে। এইবার এটা গেল প্রশ্ন। দেখো তোমরা ক্লাস 11 এ সরলরেখা চ্যাপ্টার করেছো। ক্লাস 11 এ যখন আমরা সরলরেখা চ্যাপ্টার করতাম, তখন দুটো সরলরেখাকে যখন লম্ব দেখাতে হতো আমরা কি করতাম, আমরা দুটো সরলরেখার কি করতাম, প্রবণতা বের করতাম। তারপরে ওই প্রবণতা দুটোর গুণফল বের করতাম, আর গুণফল যদি -1 হয়ে যেত তাহলেই আমরা বলতাম যে প্রদত্ত সরলরেখা দুটি কি, পরস্পর লম্ব। এবার এখানে তো এরা সরলরেখা নয়, তাহলে এখানে তো আমরা এই ব্যাপারটা করতে পারছি না, কিন্তু আমাদের কাছে কিছু অস্ত্র আছে যার সাহায্যে এই একই থিওরিতে আমরা কিন্তু এই দুটি বক্রকে পরস্পর যে ওরা লম্বভাবে ছেদ করেছে সেটা প্রমাণ করে দেখিয়ে দিতে পারবো।
এবং সেটা কি করে দেখাতে পারবো দেখো। আমরা ফার্স্টে কি করব, যেহেতু প্রশ্নে বলে দিয়েছে যে লম্বভাবে ছেদ করে, তো আমরা ধরে নেব যে এই দুটো বক্র কোনো একটা পার্টিকুলার বিন্দুতে কি করে, ছেদ করে। সেটাকে আমরা x1, y1 ধরে নেব। তারপরে আমরা ওই দুটো বক্রের x1, y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা বা নতি বের করব। এতে কি হবে দেখো, একটি বিন্দুতে তো একটি স্পর্শক অঙ্কন করা যায়, তাহলে আমাদের প্রথম বক্রের উপরে ওই x1, y1 বিন্দুতে মনে করো এটা একটা স্পর্শক, আর দ্বিতীয় যে বক্র দেওয়া আছে সে x1, y1 বিন্দুতে মনে করে এটা হচ্ছে স্পর্শক, মানে একটা সোজাসুজি মনে করে স্পর্শক হয়ে আছে, আর একটা মনে করে এভাবে স্পর্শক হয়ে আছে। এইবার এই স্পর্শক দুটি তো সরল রেখা, এবার এই দুটি যদি লম্বভাবে থাকে, তাহলে সেখান থেকেই বলা যায় যে বক্র দুটোও লম্বভাবে থাকবে। অর্থাৎ এই স্পর্শক দুটো যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে, তাহলে এখান থেকে আমরা এই কনক্লুশন বা এই সিদ্ধান্তে উপনীত হব যে এই স্পর্শক দুটো যে বক্রের মধ্যে স্পর্শক হয়েছে, তারাও পরস্পরকে কি করেছে, ওই পার্টিকুলার বিন্দুতে পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। তো এই থিওরির ভিত্তিতে আমরা এখন অঙ্কটাকে সলভ করব। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে বক্র দুটোকে তুলে নাম্বারিং করে দেওয়া। দেখো প্রথমে এটাকে 1 নাম্বার দিয়ে দিলাম, তারপর 2 নাম্বার দিয়ে দিলাম। এখন আমাদেরকে এই 1 নং বক্র এবং 2 নং বক্র, এই দুটো বক্রকে ধরে নিতে হবে x1, y1 বিন্দুতে ছেদ করে। তো আমরা লিখেছি, ধরি 1 নং ও 2 নং বক্র পরস্পরকে x1, y1 বিন্দুতে ছেদ করে। এটুকু ধরবো, লম্বভাবে ছেদ করে নয়, শুধু ছেদ করে, কারণ লম্বভাবে তো আমাদের আগে দেখাতে হবে না। তো আমরা যদি আগে লিখেই দিই যে লম্বভাবে ছেদ করে, তাহলে তো দেখানোর কিছু বাকি থাকলো না। সেই জন্য ভাষাটাও তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আর পরীক্ষায় শুধু অঙ্ক করার জন্য মার্কস পাবে না, ভাষার জন্য মার্কস পাবে। সেই জন্য ভাষাও তোমাদের ঠিকভাবে নিয়ে যেতে হবে। তো এখানে লম্বভাবে কথাটাকে ইউজ করবে না, শুধু লিখবে পরস্পরকে ছেদ করে। এখন এটুক তো হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের স্পর্শকের প্রবণতা বের করতে হবে, আমি বললাম। তো স্পর্শকের প্রবণতা বের করতে গেলেও তো অবকলন করতে হয়। তাহলে আমরা এখন কি করব, 1 নং বক্রকেও অবকলন করব x এর সাপেক্ষে, আর 2 নং বক্রকেও অবকলন করব x এর সাপেক্ষে। আর দুটো বক্র থেকে আমরা dy dx এর ভ্যালু নির্ণয় করব। তারপরে দুটো বক্র থেকেই আমরা x1, y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা বের করব। দেখো প্রথমে আমরা বক্র অবকলন করলাম, করে 1 নং আর 2 নংকে অবকলন করব। করে আমরা এখান থেকে প্রথমে dy dx এর ভ্যালু এটা পেয়ে গেলাম, আর dy dx এর এখন আমরা 1 নং এর উপর x1, y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা বের করলাম, এটা যেটা বের হলো x1 স্কয়ার মাইনাস y1 স্কয়ার বাই 2x1 y1। এটুকু গেল ফার্স্টে। আর এরপরে এখন সেকেন্ড সমীকরণটাকে ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করে ওখান থেকে আমরা x1, y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা পেলাম 2x1 y1 বাই y1 স্কয়ার মাইনাস x1 স্কয়ার। এখন এই দুটো হচ্ছে ওই স্পর্শকের প্রবণতা দ্বয়। তো এখন আমরা এই দুটোকে কি করব, গুণ করব। গুণ করে দেখবো যে -1 আসছে কিনা। যদি -1 এসে যায়, তাহলে কি বলবো, যে স্পর্শক দুটো পরস্পরকে লম্বভাবে ছেদ করে, তার মানেই বক্র দুটো পরস্পরকে লম্বভাবে ছেদ করে। তো এখন আমরা কি করব, এই দুটো প্রবণতাকে গুণ করব। চলো দেখা যাক কি লিখি। এখন x1, y1 বিন্দুতে বক্র দুটির গুণফল -1 প্রমাণ করতে পারলেই বক্র দুটি লম্বভাবে কি হবে, পরস্পরকে ছেদ করবে। তো চলো গুণ করি। দেখো এখানে আমি গুণ চিহ্ন দিয়ে লিখলাম, লব হর কেটে যাচ্ছে, কেটে গিয়ে মাইনাস একটা আসবে, আর 2x1 y1 কেটে গেল, তার মানে আলটিমেটলি এলো -1। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে সুতরাং 1 নং এবং 2 নং বক্রের x1, y1 বিন্দুতে স্পর্শক দুটো পরস্পরকে লম্বভাবে ছেদ করে, সুতরাং এই বক্র দুটো পরস্পরকে কি লম্বভাবে ছেদ করে। বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটা করতে হবে? এইভাবে আমাদের এই অঙ্কটা করতে হবে। চলো তাহলে দেখা যাক এর পরের অঙ্ক কি আছে। ঠিক এই পদ্ধতিতেই আমরা নেক্সট আরেকটা অঙ্ক এখন করতে চলেছি। কোশ্চেন নাম্বার আজকে 3। দেখো কি দিয়েছে, ax স্কয়ার প্লাস by স্কয়ার ইকুয়ালস টু 1 এবং cx স্কয়ার প্লাস dy স্কয়ার ইকুয়ালস টু 1 বক্র দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করলে প্রমাণ করো 1/a minus 1/b ইকুয়ালস টু 1/c minus 1/d। ক্লিয়ার প্রশ্ন? তো এখন আমরা একটু আগে যে কোশ্চেন নাম্বার 2 তে যে লম্বভাবে কাজে লাগিয়েছি ব্যাপারটা, ঠিক ওইভাবে এখানে কাজে লাগাবো। তো এখানে আমরা কি করব, এখানে ফার্স্টে আমরা বক্র দুটোকে 1 নম্বর এবং 2 নম্বর দিয়ে দিচ্ছি। তো 1 নম্বর দিলাম, 2 নম্বর দিলাম। এখন আমরা কি করব, এখন আমরা এই দুটো বক্রের x1, y1 বিন্দুতে এখন 1 নং বক্রের আর 2 নং বক্রের উপস্থিত আমরা একটা বিন্দু ধরে নেব, কমন বিন্দু, যে বিন্দুতে ওরা কি করেছে, পরস্পরকে ছেদ করেছে। তো এখন এই বক্র দুটির ছেদ বিন্দু স্থানাঙ্ক আমি ধরে নিলাম x1, y1। এইবার এই অঙ্ক করতে গিয়ে না আমাদের
এই সিদ্ধ করে রাখতে হবে, তার কারণ আমাদের সিদ্ধ করার ব্যাপারটা কাজে লাগবে পরে। তো আমরা এখানে 1 নং আর 2 নং বক্রকে সিদ্ধ করে দিলাম x1, y1 দিয়ে, আর সিদ্ধ করলে আমাদের 3 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণ এই দুটো এলো। এই দুটো আমাদের পরে হয়তো কাজে লাগতে পারে। এখন আমরা সিম্পল আগের অঙ্কের মতো কি করব, দুটো বক্রকে ডেরিভেটিভ করবো x এর সাপেক্ষে, তারপরে আমরা ওই x1, y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতাটা কি করবো, বের করে রাখবো। তো এখন আমরা দেখো এখানে dydx আর dydx দুটোতে বের করলাম। তারপরে আমরা কি লিখবো, তারপরে আমরা লিখবো যে সুতরাং x1, y1 বিন্দুতে স্পর্শক দ্বয়ের প্রবণতা। তো দেখো একটা প্রথম স্পর্শকের প্রবণতা পেলাম ax1 বাই by1 এবং দ্বিতীয় স্পর্শকের প্রবণতা পেলাম cx1 বাই dy1, দুটোতেই মাইনাস চিহ্ন আছে একটি করে। এখন প্রশ্নে বলে দিয়েছে এরা পরস্পরকে লম্বভাবে ছেদ করে, অর্থাৎ প্রশ্নে বলেই দিয়েছে লম্বভাবে ছেদ করে। তো যেহেতু 1 নং এবং 2 নং বক্র পরস্পরকে লম্বভাবে ছেদ করে, তার মানে এদের x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয়ের প্রবণতা কি হবে, গুণ করলে -1 হবে। তাই প্রশ্নানুসারে আমরা এখানে এই দুটোকে গুণ চিহ্ন দিয়ে লিখে ইকুয়ালস টু কত লিখবো, -1, যেখান থেকে আমরা সিম্পলিফাই করে পেয়ে যাচ্ছি ac x1 স্কয়ার ইকুয়ালস টু bd y1 স্কয়ার। এটাকে তোমরা 5 নম্বর দিয়ে রেখে দাও। এখন আমাদের প্রশ্নে যেটা প্রমাণ করতে বলেছে সেটা তো এখন আমরা পাইনি, জাস্ট আমরা এখানে বসালাম। এখন আমরা কি করব, আমাদের যে 3 নং সরলরেখা ছিল না, সিদ্ধ করে রেখেছিলাম, আর 4 নম্বর সরলরেখা, তুমি এক কাজ করো 3 নম্বর আর 4 নম্বর সরলরেখাকে পরস্পর বিয়োগ করে দাও। দেখো বিয়োগ করলে আমরা এই চেহারা পেয়ে যাচ্ছি 6 নম্বরের মতো। এখন আমরা যদি এই 6 নং সমীকরণকে 5 নং সমীকরণ দিয়ে ডিভাইড করে দিই, অর্থাৎ ভাগ করে দিই, তাহলে দেখো আমরা স্টেপ বাই স্টেপ এইভাবে ভাগ করে দেওয়ার পরে x1 স্কয়ার কেটে গেল এক সাইডে, y1 স্কয়ার কেটে গেল এক সাইডে। তাহলে আমরা দেখো এইভাবে আমরা এই লাইন করে করে আমরা প্রমাণিত করতে পারলাম। বুঝতে পারলে কি করলাম, এইভাবে আমরা প্রমাণিত করতে পারলাম যে কি করে অঙ্ক করতে হয়। আচ্ছা, অঙ্কটা বুঝতে পেরেছো তো? কিছুই না, খালি আগের অঙ্কটাই ছিল একটু মডিফাইড। আগের অঙ্কটা বলে দেয়নি যে লম্বভাবে ছেদ করেছে, এই অঙ্কে বলে দিয়েছে লম্বভাবে ছেদ করেছে, সেই জন্য আমরা -1টাকে নিয়ে কাজ করেছি। ক্লিয়ার? বুঝতে পারলে? আচ্ছা চলো আমাদের নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা কিন্তু খুবই ভালো, এখন যেটা অঙ্ক করতে যাচ্ছি। হ্যাঁ দেখো প্রশ্নে কি দিয়েছে, y = a + bx + cx স্কয়ার অধিবৃত্তে অধিবৃত্ত y অক্ষের সাথে যে বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ y অক্ষকে কোনো একটা বিন্দুতে সে ছেদ করেছে, সেই বিন্দুতে মিলিত হয় এবং সেই বিন্দুতে তার স্পর্শকের সমীকরণ হয় 2x + y = 3। অর্থাৎ এই অধিবৃত্ত আমাদের y অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুতে একটা স্পর্শক তুমি অঙ্কন করলে এবং সেই স্পর্শকের সমীকরণ হয়ে গেল 2x + y = 3। এটা প্রশ্নকর্তা আমাদেরকে বলেছে। তারপরে কি বলেছে, যদি ওই বিন্দুতে তার অভিলম্ব, অর্থাৎ যে বিন্দুতে y অক্ষকে ছেদ করেছে সেই বিন্দুতে এখন যদি আমরা অভিলম্ব অঙ্কন করি, সেই অভিলম্ব ওই অধিবৃত্তকে আবার যদি ছেদ করে, আবার কিভাবে ছেদ করবে, যদি আমি অভিলম্বটাকে বর্ধিত করি তাহলে সে অধিবৃত্তের পরিধিকে আবার ছেদ করবে। একটা বিন্দুতে ছেদ করছি যেটা y অক্ষের উপর অবস্থিত, আবার যদি ছেদ করে তাহলে সেই বিন্দুর ভুজ কত দেওয়া আছে, 5/2। কোটির কথা বলে দেওয়া নেই, শুধু বিন্দুর ভুজ দেওয়া আছে, 5/2 হয়ে যায়। তাহলে এখান থেকে আমাদের এই যে a b c অজানা যে রাশিগুলো আছে ধ্রুবক পদ, তাদের অ্যাকচুয়াল ভ্যালু কত সেটা আমাদেরকে এখানে বের করতে বলেছে। দেখো আমি প্রশ্নটাকে ভেঙে ভেঙে সুন্দর করে বুঝিয়ে দিলাম পড়ার সাথে সাথে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রশ্নটার অর্থ কি। আমি শর্টকাটে বলে দিচ্ছি, একটা বক্র দেওয়া আছে, ওই বক্রটার y অক্ষকে কোথাও ছেদ করেছে, সেই y অক্ষে একটা স্পর্শক সমীকরণ দেওয়া আছে, আর বলা আছে ওই y অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে বক্র, সেই বিন্দুতে যদি তুমি অভিলম্ব অঙ্কন করো তাহলে ওই অভিলম্ব অধিবৃত্তকে আবার একটা জায়গায় ছেদ করে কোনো বিন্দুতে, সেই বিন্দুর ভুজ দেওয়া আছে, আর এর হেল্পেই আমাদেরকে তিনটে অজানা অজ্ঞাত রাশির মান বের করতে বলেছে, a b c এর ভ্যালু বের করতে বলেছে। তো অঙ্ক আমরা কি করে শুরু করব, একটু অঙ্কটা বড় হবে বাট অঙ্কটা ধীরে ধীরে দেখো হচ্ছে। প্রথম কাজ সিম্পল, আমরা প্রথমে বক্রটাকে তুলে 1 নম্বর দিয়ে দিলাম। তারপরে যেহেতু এই বক্র y অক্ষকে ছেদ করেছে, তার মানে তোমরা তো জানো কোনো বিন্দু যদি y অক্ষে থাকে তাহলে সেই বিন্দুর কি জিরো হয়, ভুজ জিরো হয় না কোটি জিরো হয়? অবশ্যই ভুজ জিরো হয়ে যায়, তাই না? তাহলে ভুজ জিরো হয়ে যাওয়া মানে আমরা এখান থেকে কোটির ভ্যালু বের করতে পারি। তো ভুজ জিরো মানে আমরা এখন কি করব, এই 1 নং এ x এর স্থানে x = 0 বসিয়ে দেব, যার ফলে আমরা এখান থেকে y এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তো 1 নং এ আমরা কি করব, এখন এইভাবে ভাষাটা লিখতে হবে। 1 নং অধিবৃত্তটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে অবশ্যই তার ভুজ হবে x = 0। সুতরাং 1 নং এ x = 0 বসিয়ে পাই, দেখো আমরা 1 নং এ যদি তোমরা x = 0 বসো, y এর ভ্যালু কত পেয়ে যাচ্ছ, y এর ভ্যালু পেয়ে যাচ্ছ
এ। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে ওয়াই অক্ষে ওই বিন্দুটির স্থানাঙ্ক কত, সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক হয়ে যাচ্ছে 0, a, যেটা ওয়াই অক্ষে অবস্থিত। হলো তো? তাহলে আমরা এতক্ষণে ক্লিয়ার অবশ্য পাইনি, আমরা এখনো বিন্দুটি ক্লিয়ার নয় যে বিন্দুটির অ্যাকচুয়াল স্থানাঙ্ক কত, কারণ এর ভ্যালু তো বের করতে হবে। তো আমরা এইটুকু বলতে পারি যে 0, a বিন্দুতে কি স্পর্শ করেছে। তাহলে এখন আমরা কি করব, 1 নংকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, অর্থাৎ dy/dx বের করব। তারপরে আমরা 0, a বিন্দুতে স্পর্শকের প্রবণতা। চলো দেখো, 1 নং এর উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করলাম। তারপরে আমরা এখান থেকে পেয়ে গেলাম b + 2cx। এখন আমরা 0, a বিন্দুতে কি করব, স্পর্শকের প্রবণতা বের করব। বের করলাম, কত পেলাম, ভ্যালু b। তাহলে এইটুকু অবধি হলো। এখন আমাদের বইয়ের মধ্যে একটা প্রশ্নের মধ্যে একটা স্পর্শকের সমীকরণ দেওয়া আছে। তাহলে আমরা কি এক কাজ করি, 0, a বিন্দুতে স্পর্শকের প্রবণতা এখান থেকে বের করে নিতে পারি, তাই না? আচ্ছা দেখো, এখানে আমরা যদি 2x + y = 3 সরলরেখার প্রবণতা বের করি তাহলে কত হবে, মুখে মুখে এর আগের পার্টে শিখিয়ে দিয়েছিলাম, মাইনাস দিয়ে x এর সহগ বাই y এর সহগ। এখানে x এর সহগ হচ্ছে 2, y এর সহগ হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে আমাদের প্রদত্ত সরলরেখার প্রবণতা পেয়ে যাচ্ছি -2। তা প্রদত্ত সরলরেখার প্রবণতা যদি -2 হয়ে যায় তাহলে আমরা b এর ভ্যালু কিন্তু পেয়ে যাব, বাট আমরা তখন কিন্তু a এর ভ্যালু পাবো না। তো b এর ভ্যালু আর a এর ভ্যালু যদি একান্ত পেতে চাও তাহলে আমরা কি করব, এখানে স্পর্শকের সমীকরণ বের করব। তো চলো 0, a বিন্দুতে দেখো স্পর্শকের সমীকরণ আমরা বের করলাম, y = bx + a। তাহলে y = bx + a, এটা হয়ে গেল আমাদের 0, a বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এবার আমরা কি করব, আমাদের প্রদত্ত সরলরেখা সমীকরণকে তুলে আমরাও একে y = mx + c আকৃতিতে বানিয়ে ফেলবো। দেখো y = mx + c আকৃতি এখানে বানিয়ে ফেললাম। এইবার যদি আমাদের প্রদত্ত সরলরেখা যেটা প্রশ্নে দেওয়া আছে সেটাও স্পর্শক, আর আমরা 0, a বিন্দুতে এখানেও একটা স্পর্শকের সমীকরণ পেয়েছি যাকে আমি 2 নম্বর দিয়েছি, তাহলে আমরা যদি ধরে নেই যে 0, a বিন্দুতে যদি y = এই -2x + 3 সরলরেখা স্পর্শ করে, তার মানে 2 নং আর এই প্রদত্ত সরলরেখা কি অভিন্ন হবে। তাহলে সেখান থেকে আমরা a এর ভ্যালু পেয়ে যাচ্ছি কত, 3, কম্পেয়ার করছি, আর b এর ভ্যালু পেয়ে যাচ্ছি কত, -2। তাহলে এখান থেকে a এর ভ্যালু পেয়ে যাচ্ছি 3 আর b এর ভ্যালু পেয়ে গেলাম -2। তাহলে এখন শুধু আমাদের আর একটি ভ্যালু বের করার কাজ বাকি আছে, সেটা হচ্ছে c এর ভ্যালু। এবার c এর ভ্যালু করার আগে তোমরা এক কাজ করো, স্পর্শবিন্দু স্থানাঙ্ক পেয়ে যাচ্ছ, স্পর্শবিন্দু স্থানাঙ্ক কত হয়ে যাচ্ছে, 0,3 হয়ে যাচ্ছে। আর 0,3 বিন্দুতে স্পর্শকের প্রবণতা কত হয়ে গেল, -2। অর্থাৎ এখান থেকে আমরা অভিলম্বের প্রবণতা কত বলবো, ডাইরেক্ট 2 হাফ বলে দেবো। তার কারণ স্পর্শকের প্রবণতা যা হয় তার মাইনাস দিয়ে গুণ করে তাকে অন্যান্য করলে অভিলম্বের প্রবণতা চলে আসে। তো স্পর্শকের প্রবণতা যদি এখান থেকে -2 হয়, তার কারণ b এর ভ্যালু -2 এসছে, তাহলে অভিলম্বের প্রবণতা কত হবে, 1/2, অনলি 1/2। এইবার দেখো, যেহেতু আমরা a আর b এর ভ্যালু পেয়ে গেছি, তাই আমরা এখন 1 নং এ a আর b এর ভ্যালু বসাতে পারি। বসিয়ে দিলে y এর ভ্যালু কত চলে আসছে, = 3 - 2x + 6x²। এটাকে আমরা নাম্বারিং করে দিলাম ইকুয়েশন নাম্বার 3। বোঝা গেল? এখন আমরা কি করব, এই 0,3 বিন্দুতে অভিলম্বের সমীকরণটা বের করব। চলো, আমরা 0,3 বিন্দুতে অভিলম্বের সমীকরণ এই জন্য বের করব কারণ অভিলম্বটি আমাদের অধিবৃত্তকে ছেদ করেছে, সেটা আমাদের কাজে লাগবে যদি আমরা অভিলম্বের সমীকরণ বের করি। তো চলো, 0,3 বিন্দুতে অভিলম্বের সমীকরণ, y থেকে কোটি বাদ দেবে, তারপরে ইকুয়াল দিয়ে কত পাবে, শুধু হাফ, কারণ একটু আগে বলে দিলাম স্পর্শকের প্রবণতা যেহেতু -2, অভিলম্বের প্রবণতা হয়ে যাবে শুধুমাত্র 1/2। তারপরে 1/2 লিখে x - ভুজ অর্থাৎ 0। এইবার এখান থেকে আমরা অভিলম্বের সমীকরণ পেয়ে যাচ্ছি, দেখো x - 2y + 6 = 0। এখানে আমি 4 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আর এখানে না সাইড থেকে আমরা y এর ভ্যালুটা বের করে রাখলাম, x + 6 = 2। এটা আমরা বের করে রাখলাম। তোমরা এখান থেকে x এর ভ্যালু বের করে রাখতে পারো। তোমরা এখান থেকে কি করতে পারো, তোমরা এখান থেকে x এর ভ্যালু বের করতে পারো। এইবার দেখো, প্রশ্নে আমাদের কি দেওয়া আছে, প্রশ্নে আমাদের দেওয়া আছে ভুজ কত, প্রশ্নে আমাদের ভুজ দেওয়া আছে 5/2। এবার দেখো, যেহেতু আমরা এখান থেকে x এর ভ্যালু পেয়েছি কত, x এর ভ্যালু পেয়েছি 2 - 6, তাহলে প্রশ্নে দেওয়া আছে 5/2। তাহলে আমরা যদি এখন এই 2y - 6/5/2 যদি করি, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কত পেয়ে যাব। এখান থেকে আমরা দেখো, এই ক্যালকুলেশন করো, এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ 4y - 12 = 5। তাহলে এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ, না এখান থেকে এইভাবে না করে তোমরা এক কাজ করো, এখান থেকে যে y এর মানটা পেয়ে যাচ্ছ কত, এখান থেকে y এর মান পেয়ে যাচ্ছ x + 6/2, x + 6/2 পেয়ে যাচ্ছ। তো এইবার তোমরা কি করবে, এই x + 6/2 এর সাথে 2 কে তোমরা বসিয়ে দাও, ওই আমরা যে একটু আগে 3 নম্বর সমীকরণ দিলাম সেখানে y এর জায়গায় বসিয়ে দাও। সেখানে y এর জায়গায় বসিয়ে দিলে দেখো, এখানে আমরা দেখো পুরোটা x দিয়ে পেয়ে গেলি,
পুরোটা এক্স দিয়ে পাওয়ার পরে এক্স এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি, এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি 5/2c। এবার এই 5/2c যখন পেয়ে গেলাম, তার মানে আমরা বলতে পারি যে এই 5/2c হচ্ছে আমাদের সেই বিন্দু যেখানে ও বক্রর সাথে ওই অভিলম্ব কি করেছে, ছেদ করেছে, আর সেই বিন্দুর ভুজ। তাহলে সেই বিন্দুর ভুজ হচ্ছে 5/2c, আর প্রশ্নে আমাদের দেওয়া আছে 5/2। তাহলে এখন যদি আমরা এই দুটোকে কম্পেয়ার করি, তাহলে আমরা পেয়ে যাব না সি এর ভ্যালু। তাহলে দেখো, যেহেতু অভিলম্বটির অধিবৃত্তকে আবার যে বিন্দুতে ছেদ করে তার ভুজ কত, 5/2, আর আমাদের পেয়েছি 5/2c। তাই এখন যদি আমরা এই দুটোকে কম্পেয়ার করি, তাহলে সি এর ভ্যালু পেয়ে যাচ্ছি কত, 1। তাহলে সি এর মান পেয়ে গেলাম 1। তাহলে দেখো, আমরা আগে এ এর ভ্যালু পেয়েছিলাম 3, বি এর ভ্যালু পেয়েছিলাম -2, এখন পেয়ে গেলাম সি এর ভ্যালু 1। তো এইভাবে আমাদের এই অঙ্কটি কমপ্লিট হয়ে গেল। তাহলে বুঝতে পারলে কি করে করলাম? তো এইভাবে তোমাদেরকে এই অঙ্কগুলোকে করতে হবে। কেমন? আজকে এইটুকু থাকবে, আজকে আর অঙ্ক করবো না। আজকে যতটুকু করলাম ততটুকুই তোমরা বোঝো। সেরকম অঙ্ক অনুশীলনীতে আছে, তোমরা বাড়িতে চেষ্টা করো। তোমরা উদাহরণে পেয়ে যাবে, বইয়ের উদাহরণে যেখানে এক্সাম্পল দেওয়া থাকে সেখানে পেয়ে যাবে। তোমরা সেই অঙ্কগুলো প্রশ্ন পড়ে নিজেরা অঙ্ক করার চেষ্টা করো। এরপরে আর কিছু অঙ্ক বাকি আছে, কেমন? তো আজকে যতটুকু থাকলো ততটুকু তোমরা ভালো করে আরেকবার দেখে নেবে যদি বুঝতে না পেরে থাকো। আর অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবে, কেমন? আর ঠিক আছে, তাহলে আর দেরি নয়, আজকে এটুকু থাকলো। টাটা, বাই বাই, ভালো থাকো সবাই।